আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা যেটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের পদার্থবিজ্ঞান বহু নির্বাচনী প্রশ্ন সমাধান। তো শুরু করে দিই কথা না বাড়িয়ে। প্রথমে বলেছে কোন যন্ত্রে তেজস্ক্রিয়তা নেই। অপশন হচ্ছে এমআরআই, সিটি স্ক্যান, ইসিজি, ইটিটি। তো এখন আমরা সবাই জানি যে এমআরআই চৌম্বক ক্ষেত্র দিয়ে ব্যবহার করা হয়, ইসিজি, ইটিটি এগুলোতেও কিন্তু তেজস্ক্রিয়তা নেই। আর সিটি স্ক্যানেও আমরা বলতে পারি যে তেজস্ক্রিয়তার ঝুঁকি বলতে আমরা যেটা বুঝাই আলফা, বিটা এবং গামা বিচ্ছুরণ, এই গামা রশ্মি বিচ্ছুরণ এই তিনটার একটাও কিন্তু সিটি স্ক্যানে নেই। তার মানে চারটার একটাতেও তেজস্ক্রিয়তার ঝুঁকি নেই, ঠিক আছে। কিন্তু আমরা বলতে পারি যে সিটি স্ক্যানে কি আছে, সিটি স্ক্যানে এক্স রে ব্যবহার করা হয়, অর্থাৎ এক্স রশ্মি ব্যবহার করা হয়। এই এক্স রেটা কিন্তু অনেক সামান্য পরিমাণে হলেও কি বলতে পারি আমরা তেজস্ক্রিয়তার ঝুঁকি থেকে যায় এটাতে, যে কারণে এক্স রে ব্যবহার করা হলে সিটি স্ক্যান এক্স রে ব্যবহার করা হয় যেহেতু, সেই কারণে গর্ভবতী মহিলাদের কি করা হয় না, সিটি স্ক্যান করা হয় না। তো তাইলে আমরা যেটা বলতে পারি, যদি বলতো আমাদের তেজস্ক্রিয়তার ঝুঁকি আছে কিসে, তাহলে আমরা অতটা ঠিক না হলেও অপশন হিসেবে সিটি স্ক্যানের কথা বলতে পারতাম। কিন্তু এই প্রশ্নটা একেবারেই ভুল, কারণ বলা হয়েছে কোন যন্ত্রের তেজস্ক্রিয়তার ঝুঁকি নেই। চারটা যন্ত্রের উদাহরণ বা কথা বলেছে যে অপশনে, চারটা যন্ত্রের একটাতেও কিন্তু তেজস্ক্রিয়তার ঝুঁকি নেই। সিটি স্ক্যানে হালকা পরিমাণে আছে, কারণ এটা এক্স রশ্মি ব্যবহার করা হয় বা এক্স রে ব্যবহার করা হয়, যে কারণে বলা যায় যে হালকা ঝুঁকি থাকে। কিন্তু আমাদের আসলে অপশনটা কি ঠিক নেই, কোনো অপশনই ঠিক নেই। তো এর এক নাম্বার কি, এক নাম্বার হচ্ছে ভুল দেওয়া। চারটার একটাতেও তেজস্ক্রিয়তার ঝুঁকি নেই। ব্যায়াম বা অনুশীলন করার সময় ইসিজি করাকে কি বলে? ব্যায়াম বা অনুশীলন করার সময় ইসিজি করাকে বলা হয় ইটিটি। ইটিটি মানে হচ্ছে এক্সারসাইজ টলারেন্স টেস্ট। তো এটা হচ্ছে ইটিটি। ইটিটি কেন করা হয়? ইটিটি করা হয় হচ্ছে যাদের দেখা যায় হৃৎপিণ্ড দুর্বল, হৃৎপিণ্ডের সমস্যা আছে, উচ্চ রক্তচাপ থাকে, ধূমপান করে এবং বিভিন্ন ধরনের সমস্যা থাকে, তাদের হৃৎপিণ্ডের অবস্থা কি, এই হৃৎপিণ্ডের অবস্থাটা বোঝার জন্য ইটিটি করা হয়। এখন স্বাভাবিক অবস্থায় এটা করা যেত না, তার জন্য কেন ব্যায়াম করা লাগবে? ব্যায়াম করার পরে কেন করতে হবে? ব্যায়াম করতে হবে কারণ আমরা স্বাভাবিক অবস্থায় বুঝতে পারি না যে আমাদের হৃৎপিণ্ডটা কি আসলে ঠিক আছে নাকি ঠিক নেই। অনেক ক্ষেত্রে এটা বোঝা যায় না। এটা বোঝার জন্য আমাদেরকে কি করতে হয়, যারকে সন্দেহ করা হচ্ছে যে হৃৎপিণ্ডে কিছু হতে পারে, অথবা যার হৃৎপিণ্ডের অবস্থাটা আমরা পর্যবেক্ষণ করতে চাচ্ছি, তাকে আমরা কি করব, তাকে বলবো যে তুমি একটু অনুশীলন করো, ব্যায়াম করো বা কিছু করো, যাতে তার হৃৎপিণ্ডে কি রক্ত চলাচলটা বৃদ্ধি পায়। রক্ত চলাচলটা বৃদ্ধি পেলে আমরা কি বুঝতে পারবো, তার হৃৎপিণ্ডের স্বাভাবিক অবস্থাটা কি বা তার হৃৎপিণ্ডের আসল অবস্থাটা কি, স্বাভাবিক না, তার হৃৎপিণ্ডের প্রকৃত অবস্থাটা কি। এই প্রকৃত অবস্থা পর্যবেক্ষণের জন্য আমরা তাকে কি বলবো, তাকে কি করতে হবে, তাকে এক্সারসাইজ করতে হবে। আর এক্সারসাইজ করার মাধ্যমে, এই যেখানে যে বলেছে এক্সারসাইজ বা অনুশীলন করার সময় যে ইসিজি করা হচ্ছে, এই ইসিজি করার পরে আমরা কি বুঝতে পারবো, তার হৃৎপিণ্ডের প্রকৃত অবস্থাটা কি। আর এই পরীক্ষাটা করার যে পদ্ধতি, ইসিজি করাটাকে বলে কি করে, ব্যায়ামের মাধ্যমে ইসিজি করাকে কি বলে, ব্যায়ামের মাধ্যমে ইসিজি করাকে বলা হয় ইটিটি। ব্যায়াম বা অনুশীলনের মাধ্যমে ইসিজি করা হচ্ছে ইটিটি। এরপর 3 নাম্বার, নিচের কোন রশ্মিটি চৌম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না? এখানে আলফা, বিটা, গামা এবং ক্যাথোড রশ্মির কথা বলেছে। তো এর মধ্যে আলফা রশ্মি আমরা কি জানি, আলফা রশ্মি মানে হচ্ছে এই হিলিয়াম 2+। হিলিয়াম 2+ আমরা দেখতে পাচ্ছি এর আধান কি, এর আধান বা চার্জ হচ্ছে ধনাত্মক। এখন আমরা একটা কথা মাথায় রাখি যে আধান বা চার্জ যদি থাকে, অর্থাৎ ধনাত্মক বা ঋণাত্মক চার্জ যুক্ত যদি হয়, তাহলে সে কি হবে, তাহলে সে চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হবে, চৌম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হবে। তার মানে আলফা রশ্মি বা আলফা কণা যেটা বলি না কেন, আলফা রশ্মি যেহেতু ধনাত্মক আধান যুক্ত, তার মানে সে কি হবে, চৌম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হবে। এরপর বিটা, বিটা কোত্থেকে আসে? বিটা আমরা জানি মূলত একটা ইলেকট্রন, নেগেটিভ চার্জ। তো ইলেকট্রনটা কোত্থেকে আসে? নিউক্লিয়াসের মধ্যে তো আমরা জানি শুধু প্রোটন এবং নিউট্রন থাকে। নিউক্লিয়াস থেকে কিভাবে বিটা আসছে? নিউক্লিয়াসের মধ্যে একটা নিউট্রন কি হবে, ভেঙে যাবে, ভেঙে কি হবে, ইলেকট্রন, প্রোটন এবং অনেক রহস্যময় এন্টি নিউট্রিনো নিয়ে আমরা আপাতত কিছু কথা বলবো না, যেখানে আছে সেখানে থাকি, বেশি ডিপ যাব না। তো বেশি দূরে যাব না, বেশি দূরে না গিয়ে আমরা দেখি কি হচ্ছে। নিউট্রিনো থেকে ইলেকট্রন আসছে, প্রোটন আসছে, এই ইলেকট্রনটা হচ্ছে বিটা রশ্মি বিচ্ছুরণ। তো এই বিটা কণা বা বিটা রশ্মি বিচ্ছুরণ যেটা হচ্ছে, সেটা এই নিউক্লিয়াসের নিউট্রন থেকে আসছে। নিউট্রন কি হচ্ছে, ভেঙে যাচ্ছে, ভেঙে ইলেকট্রন হচ্ছে, প্রোটন হচ্ছে, এন্টি নিউট্রিনো হচ্ছে। এখন বলবে নিউক্লিয়াসের চার্জ তো নাই, তো এখন ইলেকট্রন তো নেগেটিভ চার্জ, এই যে এটা ইলেকট্রন নেগেটিভ, প্রোটন পজিটিভ,
দুইটা মিলে কি হয়, দুইটা মিলে জিরো, দুইটা মিলে কিন্তু চার্জ আসলে কি নিউট্রাল, নিউট্রাল চার্জার হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে বিটা, বিটার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, একটা ইলেকট্রন, ইলেকট্রন ঠিক আছে, মূলত একটা ইলেকট্রন মানে কি নেগেটিভ চার্জ, যেহেতু এটা তো চার্জ আছে তার মানে এটাও কি চৌম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হবে। কিন্তু গামা, গামা আমরা কি জানি, গামা হচ্ছে চার্জহীন এবং ভরহীন, গামা চার্জহীন গামা ভরহীন, গামা রশ্মি যেটা আছে গামা রশ্মি চার্জহীন ভরহীন, এই জন্য গামা রশ্মি কি কোনো চার্জ থাকবে না, চার্জ তার কি হবে জিরো, যার চার্জ নেই সে কি, সে চৌম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হবে না বা প্রভাবিত হবে না, তার মানে গামা রশ্মি চৌম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হবে না, গামা রশ্মি চৌম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হবে না। তাহলে আমাদের 3 নম্বরের উত্তর হচ্ছে গামা রশ্মি, গামা রশ্মি। এরপর 4, 35 কেজি ভরের এক ব্যক্তি কত উচ্চতায় আরোহণ করলে তিনি 3.43 টাইমস 10 টু দি পাওয়ার 4 জুল কাজ করবে। তো এখন আমার ব্যক্তির ভর দেওয়া আছে হচ্ছে m 35 কেজি। এরপরে আমাকে উচ্চতার কথা বলেনি, উচ্চতা বের করতে হবে, আর আমার কাজ, কাজ বলে দিয়েছে w is equal to 3.43 times 10 to the power 4 জুল। তাহলে এখন আমরা জানি যে কোন একটা নির্দিষ্ট উচ্চতায় কৃত কাজ, কোন একটা নির্দিষ্ট উচ্চতায় আচ্ছা আজান দিচ্ছে, আজানের পর শুরু করি। তাহলে শুরু করি। তাহলে আমরা যেটা বলছিলাম যে কোন একটা নির্দিষ্ট উচ্চতায় কৃত কাজ হচ্ছে বিভব শক্তির সমান, কোন একটা নির্দিষ্ট উচ্চতায় যে কৃত কাজ সেটা বিভব শক্তির সমান। তো এখন আমরা জানি যে কৃত কাজ হচ্ছে W আর বিভব শক্তি হচ্ছে ইপি, ইপি বলতে পারি, অথবা ইপি মানে কি, ইপি মানে হচ্ছে এনজিএইচ, এনজিএইচ হচ্ছে ইপি। তো এখন আমার এম দেওয়া আছে, এইচ দেওয়া নেই, আর জি আমরা জানি জি হচ্ছে সবসময় 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, অভিকর্ষজ ত্বরণ যেটা। তাহলে এনজিএইচ এর মান আসবে হচ্ছে 35 টাইমস 9.8 টাইমস এইচ, এইচ এর মান আমরা জানি না, এটার মানটা হচ্ছে এই W এর মানের সমান। তাহলে W এর মান কত, 3.43 টাইমস 10 টু দি পাওয়ার 4। এখন আমরা খালি h এর মান চাই, h, তাহলে আমরা এটাকে এই পাশে নিয়ে আসি, নিচে m হচ্ছে 35 আর g হচ্ছে 9.8। এখন হিসাব করার পর আমার উত্তর আসবে হচ্ছে 100 মিটার, 100 মিটার। তো দেখি হিসাব করে কত আসে, 3.43 টাইমস 10 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 35 টাইমস 9.8, 100 মিটার। তো এটা করে তাহলে তারপর প্রশ্নে যাই, এটা হচ্ছে 100 মিটার, h এর মান বের করে ফেললাম। এখন 5 ফসিল জ্বালানি হচ্ছে তেল, গ্যাস, লবণ, তেল, গ্যাস, লবণ। তেল আর গ্যাস হচ্ছে ফসিল জ্বালানি, লবণ কিন্তু ফসিল জ্বালানি না, এটা এটা আসলে সহজে বোঝা যাচ্ছে, এটা তেল আর গ্যাস হবে, তেল গ্যাস, এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। ফসিল জ্বালানি কোনগুলো, যে প্রাণী উদ্ভিদ মাটির নিচে, প্রাণী উদ্ভিদের মৃতদেহ বা দেহাবশেষ মাটির নিচে দীর্ঘদিন চাপা পড়ে, মাটির অনেক নিচে চাপা পড়ে, দীর্ঘদিন চাপা পড়ে, চাপে আর তাপে, প্রচুর চাপ প্রচুর তাপ, এর ফলে কি হয়, দেখা যায় যে এদের মধ্যে বিভিন্ন রাসায়নিক আর ভৌত রূপান্তর হয়, রাসায়নিক আর ভৌত পরিবর্তন হওয়ার পরে এদের থেকে আমরা দেখি যে কি পাওয়া যায়, তেল আর গ্যাস পাওয়া যায়, এদের থেকে তেল এবং গ্যাস পাওয়া যায়, বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি পাওয়া যায়, তাদের মধ্যে তেল আর গ্যাস হচ্ছে দুটা, তারা জীবাশ্ম হয়ে যায় এবং এই জীবাশ্ম যে জ্বালানি, সেই জীবাশ্ম জ্বালানি হচ্ছে তেল এবং গ্যাস। আচ্ছা, এটার পরে 0.1 মিটার লম্বা পানি ভর্তি সিলিন্ডার পাত্রের তলায় কি পরিমাণ চাপ অনুভূত হয়। তাহলে আমাদের কি বলেছে, 0.1 মিটার লম্বা, তাহলে লম্বা হচ্ছে 0.1 মিটার, মানে এইচ হচ্ছে 0.1 মিটার লম্বা একটা পানি ভর্তি সিলিন্ডার পাত্র। যেহেতু পাত্রটা পানি ভর্তি, তার মানে পাত্রের তরলের ঘনত্ব মানে পানির ঘনত্ব, পানির ঘনত্ব কত, 1000 কেজি পার মিটার কিউব। তো এটা হচ্ছে ঘনত্ব, এবং এইচ হলো জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমাদেরকে বের করতে হবে প্রেসার বা চাপ কত। প্রেসার হচ্ছে H রো জি, 0.1 টাইমস 1000 টাইমস 9.8। ওকে, তাইলে বের করে ফেলি, বের করলে আসে হচ্ছে 980 প্যাসকেল, 980 প্যাসকেল। দেখি ঠিক আছে নাকি, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমাদের 6 নাম্বারটাও অনেক সহজ ছিল, 5-6 বেশ সহজ। তাহলে কত আসলো, 980 প্যাসকেল। ওকে, এরপর 7, একটা বস্তুকে তরলে ছেড়ে দেওয়া হলো, তরলের ঘনত্ব 860 কেজি পার মিটার কিউব এবং বস্তুর ঘনত্ব 2700 কেজি পার মিটার কিউব। তো এখন তরলের ঘনত্ব আর বস্তুর ঘনত্বের মধ্যে সম্পর্ক কি, তরলের ঘনত্ব আর বস্তুর ঘনত্ব,
দুটোর সম্পর্ক দেখি। বস্তুর ঘনত্ব, তরলের ঘনত্ব যদি বস্তুর ঘনত্বের চেয়ে বেশি হয় তাহলে বস্তুটা কি হয়? বস্তুটা তাহলে ভেসে থাকে। একটা বস্তু তরলের মধ্যে, তরলের ঘনত্ব যদি বস্তুর ঘনত্বের চেয়ে বেশি হয় তাহলে বস্তুটা কি করবে? ভেসে থাকবে, তরলে ডুববে না, তরলে ভেসে থাকবে। এরপরে তরলের ঘনত্ব যদি বস্তুর ঘনত্বের সমান হয় তাহলে বস্তুটা কি হবে? সমান হলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায়, পুরোপুরি নিমজ্জিত, কিন্তু ডুবে যায়নি, নিমজ্জিত অবস্থায় ভাসছে। তরলের ঘনত্ব বস্তুর ঘনত্বের সমান হলে সে সম্পূর্ণ নিমজ্জিত, অর্থাৎ তরলের ভেতরে আছে, তরলের উপরে কিছু নেই, তরলের ভেতরে সবটুকু, কিন্তু সে কি করছে? সে ভাসছে। আর যদি তরলের ঘনত্ব হচ্ছে বস্তুর ঘনত্ব বেশি হয়ে যায়, যেমন আমার ঘনত্ব যদি এই তরলের অর্থাৎ পানির ঘনত্বের চেয়ে বেশি হয়ে গেল, তখন আমি কি করব? তখন আমি ডুবে যাব, বিদায়, ডুবে গেলাম, তখন ডুবে গেলাম। তো ডুবে গেলাম মানে যে বস্তুর ঘনত্বটা বেশি তরলের ঘনত্ব হচ্ছে, তাহলে কি হবে? বস্তুটা ডুবে যাবে। এখন আমার উদ্দীপকের বস্তুর ঘনত্ব কত দিয়েছে? বস্তুর ঘনত্ব দিয়েছে হচ্ছে 860 কেজি পার মিটার কিউব, 860 কেজি পার মিটার কিউব। দুঃখিত, এটা তরলের ঘনত্ব, 860 কেজি পার মিটার কিউব, 860 কেজি পার মিটার কিউব হচ্ছে তরলের ঘনত্ব, এবং বস্তুর ঘনত্ব হচ্ছে 2700 কেজি পার মিটার কিউব, 2700 কেজি পার মিটার কিউব। তো এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই বস্তুর ঘনত্ব তরলের চেয়ে বেশি, তার মানে বস্তুটার ঘনত্ব যেহেতু বেশি, তার মানে বস্তুটা ডুবে যাবে। বস্তুর ঘনত্ব বেশি হলে বস্তুটা ডুবে যাবে, ডুবে যাচ্ছে, তাহলে বস্তুটা কি হবে? ডুবে যাবে, ডুবে যাবে। এখন এরপরে 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন হচ্ছে পশ্চাৎ বেগের প্রশ্ন, অনেক বিখ্যাত। পশ্চাৎ বেগ নিয়ে সবসময় সব জায়গাতেই দেখা যায় যে একটা না একটা প্রশ্ন এসে যায় পশ্চাৎ বেগ নিয়ে। তো আমাদের এখন প্রথমে দেখি, 1 মিনিট। তো আমাকে বলেছে 6 কেজি ভরের একটি বন্দুক থেকে 100 গ্রাম ভরের একটা বুলেট 300 মিটার পার সেকেন্ড বেগে বের হয়ে এক টুকরো কাঠের মধ্যে 4.5 সেন্টিমিটার প্রবেশ করে থেমে গেল। তো প্রথমে বলেছে বন্দুকের পশ্চাৎ বেগ কত। তো আমার ভরগুলো কি? বন্দুকের ভর 6 কেজি ভর, আর বুলেটের ভর হচ্ছে 100 গ্রাম। 100 গ্রাম মানে হচ্ছে 0.1 কেজি। তারপর U1 U2, বন্দুকের মধ্যে যখন বুলেট ছিল, বন্দুকও স্থির ছিল, বুলেটও স্থির ছিল। আমার হাতে যখন বন্দুকের ভেতর বুলেট, আমার হাত স্থির, বন্দুক স্থির, বুলেট স্থির। তো সবাই যেহেতু স্থির, তার মানে সবারই আদিবেগ কত? 0.000 মিটার পার সেকেন্ড। আর এরপরে V1 আর V2। V1 দিয়ে আমরা বন্দুকের হিসাব নিচ্ছি। তো এখন V1 কে আমাকে দিয়েছে না, V1 দেয়নি। V1 হবে আমার বন্দুকের শেষ বেগ কত। আর V2 হচ্ছে বুলেটের শেষ বেগ। বুলেটের শেষ বেগ কত? বুলেট কি বেগে বের হয়েছে, যত বেগে বের হয়েছে সেটাই বুলেটের শেষ বেগ। এখন বুলেট 300 মিটার পার সেকেন্ড বেগে বের হয়েছে, এটাই বুলেটের শেষ বেগ। তো এখন আমরা ভরবেগের সংরক্ষণশীলতা নীতি থেকে জানি m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। তো মানগুলো বসাই, যেহেতু সবগুলা u1 0 u2 0, তার মানে এটা 0। m1 v1, m1 হচ্ছে 6, v1 হচ্ছে 9, তাইলে m1 হচ্ছে 6 আর v1 এমনি লিখে দিচ্ছি, v1টা v1ই থাকলো, প্লাস m2 v2, m2 হচ্ছে 0.1, v2 হচ্ছে 300, তার মানে 0.1 টাইমস 300 কত আসে? 30 আসে। 300 গুণ 0.1 হচ্ছে 30। তাহলে এখন আমার 6 v1 এর মান আসবে হচ্ছে -30, আর v1 এর মান আসবে হচ্ছে -30 ডিভাইডেড বাই 6, অর্থাৎ 5 আসবে। v1 এর মান 5 মিটার পার সেকেন্ড। তো এখন আমার মাথায় রাখতে হবে, আমি কিন্তু প্রথমে পশ্চাৎ বেগ বলিনি, প্রথমে বলেছি বন্দুকের শেষ বেগ হচ্ছে v1। শেষ বেগ এবং পশ্চাৎ বেগের মধ্যে একটা পার্থক্য আছে, পার্থক্যটা হচ্ছে শেষ বেগ কথাটা কিন্তু নরমাল, কিন্তু পশ্চাৎ বেগ কথাটার মধ্যে একটা নেগেটিভ সেন্স আছে। পশ্চাৎ মানে হচ্ছে পিছন দিকে বেগ। বন্দুক থেকে আমরা যখন বুলেট ছুটছি, বন্দুক পিছে ধাক্কা দিচ্ছে, কেউ যদি কখনো করে থাকে দেখবে যে পিছন দিকে একটা ধাক্কা দেয়। এই জন্য যারা দেখা যায় আনাড়ি মানুষ বন্দুক চালাতে গেল, পিছে প্রচুর জোরে ধাক্কা দিবে, এত জোরে ধাক্কা দিবে যে এতে আমার বিভিন্ন ধরনের ক্ষতিও হতে পারে। বন্দুক, রাইফেল বা এই ধরনের জিনিস চালানোর সময় দেখা যাবে যেটা ধাক্কা দেয়। তো ধাক্কা দেওয়ার ফলে কি হয়? ধাক্কাটা আসে পিছন দিকে, বুলেট যাচ্ছে সামনের দিকে, ধাক্কা আসবে পিছন দিকে। তো এই পিছন দিকের ধাক্কাটা, আমি কিন্তু সামনের দিকে যে বুলেটের বেগ, এটাকে আমি বলেছি কি 300 মিটার পার সেকেন্ড, এটা আমি পজিটিভ সেন্সে নিয়েছি, পজিটিভ প্লাস। কিন্তু যখন আমি পিছন দিকে বলছি, পিছন দিকে বলার সময় আমার কি আসলো? -5 মিটার পার সেকেন্ড। তো এখন এটা হচ্ছে শেষ বেগ। পশ্চাৎ বেগ বললে কিন্তু অলরেডি বলে দিয়েছি পিছন দিকে বেগ, একটা নেগেটিভ টার্ম চলে আসছে, তখন আমি শুধু মানটা বসাবো, মাইনাস চিহ্ন দিতে হবে না। পশ্চাৎ বেগ হবে আমার 5 মিটার পার সেকেন্ড। এটা অনেকটা মন্দনের মতো। আমি যদি বলি আমার ত্বরণ হয়েছে -2 মিটার পার সেকেন্ড স্কয়ার, তখন আমার মন্দন কত হবে? মন্দন হবে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, কারণ মন্দন কথাটা অলরেডি নেগেটিভ। আমি যদি বলি মন্দন -2 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাইলে কিন্তু এটা হবে না। মন্দন -2 মিটার পার সেকেন্ড স্কয়ার বলা যাবে না, বলতে হবে মন্দন 2 মিটার পার সেকেন্ড স্কয়ার।
2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো যখন ঋণাত্মক ত্বরণ হচ্ছে তখন আমরা এটাকে মন্দন বলছি, যখন আমরা পশ্চাৎ বেগ বলছি তখন অলরেডি বেগটা যদি ঋণাত্মক থাকে সেটাকে ঋণাত্মক লেখা যাবে না, সেটাকে আমরা পজিটিভ সেন্সে নিয়ে লিখবো। কারণ এই যে পশ্চাৎ বেগ টার্মটা অলরেডি নেগেটিভে আছে, তাই আমরা শুধু মানটা নিয়ে লিখবো, শুধু মানটা নিয়ে লিখবো। তাইলে -5 যত দিয়েছে আমরা লিখবো 5 মিটার পার সেকেন্ড আমার পশ্চাৎ বেগ। এরপরের প্রশ্ন হচ্ছে 4.5 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লেগেছিল বুলেটের ক্ষেত্রে। তাইলে বুলেটটা যখন ঢোকা শুরু করছে তখন তার বেগ কত? আমরা জানি যে বন্দুক থেকে 300 মিটার পার সেকেন্ড বেগে বের হয়েছে, তার মানে 300 মিটার পার সেকেন্ড। এবং বন্দুকের ভেতর ঢোকা শুরু করে এবং তক্তার ভেতর ঢোকা শুরু করেছে, যখন শেষ করবে 4.5 সেন্টিমিটার তো ঢুকলো, 4.5 সেন্টিমিটার ঢোকার পরে সে কি হয়েছে? থেমে গিয়েছে। থেমে যাওয়া মানে হচ্ছে শেষ হয়ে যাওয়া, থেমে যাওয়া মানে সব শেষ হয়ে যাওয়া। 0 মিটার পার সেকেন্ড, সব শেষ হয়ে গেছে, সব থেমে গেছে, তাই v0। ইউ হচ্ছে 300 মিটার পার সেকেন্ড, আর 4.5 সেন্টিমিটার হচ্ছে আমার সরণ, অথবা এটাকে আমরা কি বলতে পারি 4.5 ডিভাইডেড বাই 100 মিটার। সব এসআই ইউনিটে লেখার চেষ্টা করতে হবে, না হলে অঙ্ক ভুল হয়ে যাবে। তো এখন তাইলে আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে টি কত। তো আমরা এখন জানি s ইজ ইকুয়াল টু v প্লাস ইউ বাই 2 ইন্টু টি। সময় কত লেগেছে তাই বলেছে, হ্যাঁ। তো এখন v মান কত? v মান 0, ইউ এর মান 300, তাহলে 300 ভাগ 2 হচ্ছে এটার মান 300 ভাগ 2 মানে 150। তাইলে এখানে 150 আছে, s এর মান হচ্ছে 4.5 ডিভাইডেড বাই 100, 150 টি। এখন আমি শুধু টি চাই, শুধু টি বের করতে চাইলে তাহলে আমি 150 টাকে নিচে নিয়ে আসবো, 4.5 100 গুণ 150, তাহলে মানটা কত আসে? 4.5 ডিভাইডেড বাই 100 গুণ 150, 3 টাইমস 10 টু দি পাওয়ার -4, 3 টাইমস 10 টু দি পাওয়ার -4, 3 টাইমস 10 টু দি পাওয়ার -4 সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আমার কিসের মান আসলো? এটা আসলে হচ্ছে আমার সময়ের মান। 3 টাইমস 10 টু দি পাওয়ার -4 সেকেন্ড। ওকে হলো। তাইলে এখন ট্রান্সফরমার নিয়ে একটা অঙ্ক দিয়েছে। ট্রান্সফরমার সেই দ্বাদশ অধ্যায়ে পড়েছিলাম, ভুলে গেছি সব। তো এখন দেখি ট্রান্সফরমারের কি দিয়েছে। মুখ্য কুণ্ডলীর পাক, মুখ্য কুণ্ডলী মানে মেইন, প্রাইমারি কয়েল, প্রাইমারি কয়েলের পাক সংখ্যা 50, তার মানে প্রাইমারিকে আমরা লিখি এনপি, প্রাইমারি কুণ্ডলীর পাক সংখ্যা। প্রাইমারি কুণ্ডলীর ভোল্টেজ 210 ভোল্ট, প্রাইমারি কুণ্ডলীর ভোল্টেজ মানে হচ্ছে ইপি। গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা, গৌণ মানে হচ্ছে সেকেন্ডারি, এনএস। তাহলে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ কত হবে? গৌণ কুণ্ডলীর ভোল্টেজ অর্থাৎ ইভি কত হবে? সরি ইএস কত হবে? তো এনপি দেওয়া আছে 50, ইপি দেওয়া আছে কত? এনপি দেওয়া 50, ইপি 210, এনএস হচ্ছে 100 কত? 100 কত দেওয়া? 100 দেওয়া। তাহলে ইএস কত? তাহলে এখন এটাকে আমরা কিভাবে মনে রাখবো? যাহা এক্সিলেন্ট তাহাই নটর ড্যাম, ঠিক আছে? এভাবে যাহা এক্সিলেন্ট তাহাই নটর ড্যাম। তো এখন যাহা এক্সিলেন্ট সেটা কি? আমরা উপরে যে কোনো কিছু ইপি ইএস কিছু একটা দিয়ে দিলাম, ইপি দিলাম সাপোজ, নিচে দিলাম ইএস। যাহা এক্সিলেন্ট তাহাই নটর ড্যাম মানে এটা যা এই পাশেও তাই থাকবে, এখানে পি আছে এই পাশেও পি। যাহা এক্সিলেন্ট তাহাই নটর ড্যাম, যাহা এক্সিলেন্ট তাহাই নটর ড্যাম, ঠিক আছে? তো এখন এটা হচ্ছে ইপি আর এটা এমপি, এটা ইএস আর এটা এমপি। আবার যে নুসরাত সে নয় ইশরাক, ঠিক আছে? যে নুসরাত সে নয় ইশরাক বা ইশরাক বা যাই বলো না কেন, আর এটা হচ্ছে আইস, কি লিখলাম? যাই হোক, যে নুসরাত সে ইশরাক না, ঠিক আছে? মানে এই যে এখানে হচ্ছে, আর তাহলে ইয়ে ইশরাক কই থাকবে? নিচে, নিচে থাকবে। এ উপরে এ কই? নিচে। মানে দুইটা কিন্তু উল্টা হবে, এভাবে করে মাথায় রাখবো। যে এক্সিলেন্ট সেই নটর ড্যাম, আর যে নুসরাত সে ইশরাক না, ঠিক আছে? ওকে, তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা মাথায় রাখি। মাথায় রাখার পরে মানগুলা বসে, মানগুলা হচ্ছে 210, ইএস কত? ইএস নাই, ইএস এমনি রেখে দিই। আর এটা হচ্ছে এমপি, এমপি হচ্ছে 50, আর এনএস হচ্ছে, এনএস কত? এনএস 100, তো 100। এখন তাহলে ইএস টা এই পাশে নিয়ে আসি, ইএস এই পাশে আনলে কি হয়? 210 গুণ 100 ভাগ 50 হচ্ছে ইএস। ইএস 210 ভাগ 50 গুণ 100 কত আসে? 420। তাহলে আমার ইএস এর মান হচ্ছে 420, তাইলে 10 হচ্ছে 420 ভোল্ট, ঠিক আছে? ইয়েস, ঠিক আছে। তাহলে কি? যাহা এক্সিলেন্ট তাহাই নটর ড্যাম, আর যে নুসরাত সে ইশরাক না, ঠিক আছে? যে নুসরাত সে ইশরাক না। ওকে, তাইলে এরপরের প্রশ্ন, বিয়ে বাড়িতে আলোকসজ্জায় ব্যবহৃত বর্তনী হলো শ্রেণী বর্তনী, সমান্তরাল বর্তনী, মিশ্র সমবায় বর্তনী। তো বিয়ে বাড়িতে আলোকসজ্জায় যে বর্তনী ব্যবহার করা হয় এটাকে বলা হয় লেড লাইট,
লেড লাইট, এই এগুলো। তো এই বর্তনীগুলোকে কি করা হয়, লেড লাইট যেটা আছে, এই যে বিয়ে বাড়িতে আলোকসজ্জায় ব্যবহৃত বর্তনী, যেটা বিয়ে বাড়ির আলোকসজ্জায় ব্যবহৃত বর্তনী, তো এটাকে বলা হয় লেড লাইট। লেড লাইট গুলো কি হচ্ছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এভাবে করে পরপর সাজানো আছে, পরপর সাজানো আছে বিয়ে বাড়িতে বর্তনীগুলো। এই যে বর্তনীতে কি হয়, এই যে লেড লাইট গুলো পরপর সাজানো থাকে। তো এখানে আমরা একটা মাত্র সুইচ দিয়ে পুরো বর্তনীটা কন্ট্রোল করি। আমরা তো করি না, যা এটাকে সাজাই তারা কন্ট্রোল করে। আসলে এই বর্তনীটাকে একটা মাত্র সুইচ দিয়ে কন্ট্রোল করতে হয়। তো একটা মাত্র সুইচ দিয়ে আমি সমান্তরালে কন্ট্রোল করি নাকি শ্রেণীতে, একটা সুইচ দিয়ে সব নিভাবো সব জ্বালাবো, এটা করা হয় শ্রেণীতে। এই জন্য বিয়ে বাড়ির যে লেড লাইট থাকে, এই লেড লাইট গুলো কি বর্তনী দিয়ে, শ্রেণী বর্তনী দিয়ে কন্ট্রোল করা হয়, শ্রেণী বর্তনী দিয়ে। তো পরপর অনেকগুলো সাজানো থাকে লেড লাইট, এই লেড লাইট গুলো একটা মাত্র সুইচ দিয়ে কি করতে হয়, কন্ট্রোল করতে হয়। একটা সুইচ দিয়ে কন্ট্রোল করে। আর এই কন্ট্রোল করার সিস্টেমটা কিভাবে নিয়ন্ত্রণ করে হচ্ছে সবগুলোকে শ্রেণীতে সাজিয়ে। তো শ্রেণীর ক্ষেত্রে আমরা একটা ডিসঅ্যাডভান্টেজ জানি যে শ্রেণীতে যদি একটা যন্ত্র নষ্ট হয়ে যায় তাহলে কি সবগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা বাসা বাড়িতে কি ব্যবহার করি, সমান্তরাল বর্তনী ব্যবহার করি। এটার পরে আসে, এটার পরে কি, কম্পিউটার ফটোকপিয়ার মেশিনে প্রতিফলিত আলো কোনটির উপর কেন্দ্রীভূত হয়। আচ্ছা ঠিক আছে, তো ফটোকপিয়ার মেশিনে, এরপরে প্রশ্ন হলো কি, ফটোকপিয়ার মেশিনে প্রতিফলিত আলো কোনটির উপর কেন্দ্রীভূত হয়। ফটোকপি করা যে মেশিন, ফটোকপিয়ার মেশিনে প্রতিফলিত আলো, আলোটা কখন প্রতিফলন করা হয়, কখন প্রতিফলিত হয়, প্রতিফলিত হয় যখন আমরা কোনো কিছু ফটোকপি করতে চাই। ফটোকপি করার সময় আমরা ফটোকপিয়ার মেশিনে দেই, এই যে কাগজ, যে কাগজটা ফটোকপি করা হবে সেটার উপর আলো প্রতিফলন হয়। প্রতিফলনের পর সে কাগজের একটা, এই কাগজটার, এই ডকুমেন্টের একটা প্রতিচ্ছবি ফেলা হয় একটা বিশেষ রোলারে। এই বিশেষ রোলারে প্রতিচ্ছবিটা ফেলার পরে এই রোলারে কি করা হয়, কাগজের লেখার মতো, যে কাগজের লেখাগুলোর মতো স্থির চার্জ আসে, স্থির চার্জ তৈরি করা হয়। তো এই স্থির চার্জ তৈরি করার পরে কি করা হয়, প্রিন্ট করার জন্য প্রিন্ট করা হচ্ছে, স্থির চার্জটা দিয়ে কি করা হয়, প্রিন্ট করা হচ্ছে ফটোকপিটা, এই কাগজের লেখাগুলোর আরেকটা কপি তৈরি করা হচ্ছে। ওই কপিটা করার পরে কালি লাগানোর একটা কাজ করতে হয়। এই কালি লাগানোর কাজটা করে কে, ড্রাম কালি লাগানোর কাজটা করে। এরপর কালিটাকে আরো ভালোভাবে বসাতে হয় এবং বসানোর পরে তাপ দিয়ে সেই কালিটা যাতে ভালো মতো বসে এই ব্যবস্থাটা করা হয়। তাইলে আমাদের যে উত্তর, ফটোকপিয়ার মেশিনে প্রতিফলিত আলো কোনটির উপর কেন্দ্রীভূত হয়, এই আলোটা কোনটির উপর কেন্দ্রীভূত হয়, আলো কেন্দ্রীভূত হয় রোলারে। প্রিন্ট করার পর কালি লাগানোর কাজ করে ড্রাম। তো এরপরে দৈব ত্রুটির প্রত্যাশিত মান কত। দৈব ত্রুটি কি, আমরা মিটার স্কেল দিয়ে ধরা যাক যে আমাদের টেবিলের দৈর্ঘ্য বা ঘরের দৈর্ঘ্য বা কোনো কিছুর দৈর্ঘ্য মাপছি, মাপার সময় দেখা যাবে যে 4-5 বার যদি আমি দৈর্ঘ্য মাপি, 4-5 বার, একবার ধরা গেল মান আসলো 10 সেন্টিমিটার, কোনো কিছুর মান 10 সেন্টিমিটার, একবার 11 সেন্টিমিটার, একবার 9, একবার 8, এভাবে করে 5 বার 5 রকমের মান আসলো। ঠিক আছে, 5 বার 5 রকমের মান আসলো। তো 5 বার 5 রকমের মান আসবে, এই জিনিসটা কিন্তু আমরা কখনোই আশা করি না। আমরা আশা করি কি সব সময় একই মান আসবে। তো কিন্তু 5 বার 10 বার এভাবে মাপলে দেখা যায় যে এক একবার একটু এদিক ওদিক হয়ে মানটা আসে, একদম এক্সাক্ট একটা ভ্যালু পাবো যে সেই ভ্যালুটা পাওয়া যায় না। এই যে একটু এদিক ওদিক হয়ে মানটা আসে, যে এই ত্রুটিটাকে বলা হয় দৈব ত্রুটি। তো এখন এই দৈব ত্রুটির মান সাধারণত কি হয়, সাধারণত আমরা আশা করি যে মানটা হবে 0। আমাদের কাঙ্ক্ষিত দৈব ত্রুটির মান 0, কারণ আমরা কিন্তু কখনোই চাই না যে একটা মিটার স্কেল দিয়ে মাপা হলে, আমরা ধরে নেই যে কখনো মিটার স্কেল দিয়ে মাপা হলে মানটা এদিক সেদিক হওয়ার কথা না। তো দৈব ত্রুটির ক্ষেত্রে এই আশা করা মানটা, যে মানটা আমরা চাই আসুক, যে মানটা ভাবা হয় যে আসবে, সেটা হচ্ছে 0। দৈব ত্রুটিটার মান আমরা সবসময় 0 চাই। মানে বারবার যেভাবে মাপি না কেন একটা জিনিসের আমরা একটা এক্সাক্ট মান চাই, কিন্তু সেটা পাই না, তাই দৈব ত্রুটি আসে। দৈব ত্রুটির ফলে এই কারণে আমাদের কি করতে হয়, একটা কোনো কিছুর মাপ 4-5 বার নিয়ে সেটা গড় করে যে ভ্যালুটা আসে সেই ভ্যালুটা আমাদেরকে নিতে হয়। তাইলে দেখা যায় যে ভ্যালুটা আরো বেশি কি হয়, ভ্যালুটা অর্থাৎ মানটা আরো বেশি নির্ভুল হয়। এরপরে সরণ, গতি, ত্বরণ, সময় ইত্যাদির সংজ্ঞা প্রদান করেন কোন বিজ্ঞানী। এই গতির সূত্রগুলো দেখা যায় যে নিউটনের সূত্র বলে অনেকে, নিউটনের গতির সূত্র বলা হলেও সরণ, গতি, ত্বরণ এগুলো যে সংজ্ঞাগুলো প্রদান করেছেন কে, সংজ্ঞাগুলো প্রদান করেছেন গ্যালিলিও ভাই। আর তারপর 1 মাইক্রো অ্যাম্পিয়ার সমান কত মেগা অ্যাম্পিয়ার, কত মেগা অ্যাম্পিয়ার হবে। তো এখন 1 মাইক্রো অ্যাম্পিয়ার মানে 1 টাইমস 10 টু দি পাওয়ার -6 অ্যাম্পিয়ার, 10 টু দি পাওয়ার -6 অ্যাম্পিয়ার। তো এইটাকে আমরা কিভাবে মাইক্রো অ্যাম্পিয়ারে নিব, এম্পিয়ারে এনেছি।
তো এখন আমি জানি যে 1 মাইক্রো এম্পিয়ার মানে 10 টু দি পাওয়ার 6 এম্পিয়ার। ওকে, তাইলে এখন 1 এম্পিয়ার কত হবে? 1 এম্পিয়ার 10 টু দি পাওয়ার 6 এম্পিয়ার মানে 10 টু দি পাওয়ার 6 এম্পিয়ার হচ্ছে 1 মাইক্রো এম্পিয়ার। তাইলে 1 এম্পিয়ার হচ্ছে 1 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার মাইনাস 6 10 টু দি 1 বাই 10 টু দি পাওয়ার 6 মাইক্রো এম্পিয়ার, এবং এটা 10 টু দি পাওয়ার মাইনাস 6 এম্পিয়ার হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 6 টাইমস এটাও কিন্তু 10 টু দি পাওয়ার মাইনাস 6 10 টু দি পাওয়ার মাইনাস 6 মাইক্রো মিলি মাইক্রো এম্পিয়ার না, শুধু এম্পিয়ার, মেগা এম্পিয়ার। তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 6 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 6 মেগা এম্পিয়ার। ঠিক আছে, তাহলে কত মেগা এম্পিয়ার হচ্ছে? 1 মাইক্রো এম্পিয়ার 10 টু দি পাওয়ার মাইনাস 6 আর 10 টু দি পাওয়ার মাইনাস 6 তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 12 মাইক্রো মেগা এম্পিয়ার। তাহলে 1 মাইক্রো এম্পিয়ার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 6 মাইক্রো এম্পিয়ার। 10 টু দি পাওয়ার মাইনাস 6 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 6 মানে 10 টু দি পাওয়ার মাইনাস 12 মাইক্রো এম্পিয়ার। 10 টু দি পাওয়ার মাইনাস 12 মাইক্রো এম্পিয়ার। ঠিক আছে, তাহলে এটাও গেল। হিসাবটা মোটামুটি সহজ। প্রথমে আমি 1 মাইক্রো এম্পিয়ারকে কি করলাম? এম্পিয়ারে নিয়ে গেলাম। তারপর আমি জানি যে 1 মেগা এম্পিয়ার হচ্ছে 10 টু দি পাওয়ার 6 এম্পিয়ার। তাইলে 10 টু দি পাওয়ার 6 এম্পিয়ার যেহেতু 1 মেগা এম্পিয়ার, 1 এম্পিয়ার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 6 মেগা এম্পিয়ার। কারণ এই 10 টু দি পাওয়ার 6 টা যদি এখানে লব থেকে হরে চলে আসে তাহলে এটা কি হয়ে যাবে? 10 টু দি পাওয়ার মাইনাস 6। ওকে, তারপর 10 টু দি পাওয়ার মাইনাস 6 এম্পিয়ার যেহেতু 10 টু দি পাওয়ার মাইনাস 6 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 6 মাইক্রো এম্পিয়ার। কেন? কারণ এখানে যে 1 এম্পিয়ারের জায়গায় আমি 10 টু দি পাওয়ার মাইনাস 6 আনলাম, তাইলে এই পাশে কি 10 টু দি পাওয়ার মাইনাস 6 দিয়ে এটা গুণ হয়ে যাবে। দুইটা গুণ করার পরে আমার মান আসে 10 টু দি পাওয়ার মাইনাস 12 মাইক্রো এম্পিয়ার। আর এই 10 টু দি পাওয়ার মাইনাস 6 মানে কি? 10 টু দি পাওয়ার মাইনাস 6 মানে 1 মাইক্রো এম্পিয়ার। আর এটা কি? মেগা এম্পিয়ার। 10 টু দি পাওয়ার মাইনাস 12 মেগা এম্পিয়ার। 10 টু দি পাওয়ার মাইনাস 6 এম্পিয়ার মানে 10 টু দি পাওয়ার মাইনাস 6 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 6 মেগা এম্পিয়ার। আর এটা মানে হচ্ছে মাইক্রো এম্পিয়ার। ওকে, তাহলে এটাও সহজ ছিল। এরপরে নিচের গ্রাফগুলোর কোনটি বস্তুর স্থির অবস্থা বা বস্তুর অবস্থা প্রকাশ করে? বস্তুর অবস্থা। তো প্রশ্নটা যদি বলতো যে বস্তু স্থির অবস্থা প্রকাশ করে তাহলে কিন্তু আর একটু সহজ হতো আমাদের জন্য। তো এখন বলেছে বস্তুর অবস্থা প্রকাশ করে কোনটা। তো বস্তুর অবস্থা প্রকাশ করার জন্য এটা হচ্ছে সরণ বনাম সময় গ্রাফ। তো সরণ বনাম সময় গ্রাফ। বস্তুর অবস্থান বা স্থির অবস্থান আমরা বুঝতে পারবো কিভাবে? যখন সময়ের সাথে সরণ অপরিবর্তিত থাকবে, সময়ের সাথে সরণের কোনো পরিবর্তন হবে না, তখন আমরা বুঝতে পারবো যে বস্তুটা স্থির অবস্থানে আছে। তাহলে এরকম একটা গ্রাফ দেখা যাচ্ছে হচ্ছে গ নাম্বারে। সময়ের সাথে সরণের কোনো পরিবর্তন হয়নি, তার মানে সময়ের সাথে সরণের যেহেতু কোনো পরিবর্তন হয়নি গ নাম্বারে, তাহলে আমরা বলতে পারি বস্তুর স্থির অবস্থা প্রকাশ করে কোনটা? গ নাম্বার গ্রাফটা। ওকে, তো এরপর এক ব্যক্তি কত ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথ বা বৃত্তাকার মাঠ এক সমস্ত অর্ধেক বার ঘুরলে, এক সমস্ত 1/2 বা 1.5 বার ঘুরলে তার সরণ 14 মিটার হবে। 1.5 বার ঘুরলে তার সরণ 14 মিটার হবে। তো এখন এটা হচ্ছে একটা বৃত্তাকার মাঠ। এটাকে একটা ব্যক্তি একবার ঘুরে আসলো, এখান থেকে শুরু করে একবার ঘুরে আসলো, এরপর খুশির ঠেলায় আরো অর্ধেক বার গেল, এখানে গেল, এভাবে গিয়ে তার সরণ হলো 14 মিটার। 14 মিটার। এখন খালি চোখে দেখে আমরা বলতে পারি এটা হচ্ছে ব্যাস, এই বৃত্তাকার মাঠটার ব্যাস। তাইলে এখন আমাদের ব্যাসার্ধ বের করতে হলে কি করতে হবে? ব্যাসকে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তাইলে আসে 7 মিটার। তাহলে আমার উত্তর হচ্ছে 7 মিটার। এরপরে একটা বস্তুর উপর 5 নিউটন বল 10 সেকেন্ড ধরে ক্রিয়া করে, ভরবেগের পরিবর্তন কত? তাহলে আমার বল দেওয়া আছে 5 নিউটন আর ক্রিয়া কাল অর্থাৎ ক্রিয়া করছে 10 সেকেন্ড ধরে। তো এখন আমি বল মানে কি? F is equal to ma। ma মানে হচ্ছে mv minus u by t, এর মানটা বসিয়ে দিলাম। তাইলে এখন আমি কি বলতে পারি? এখন আমি জানি যে mv minus mu divided by t, এখান থেকে পেলাম এটা হচ্ছে বলের মান 5 নিউটন। তো এখন আমি চাচ্ছি ভরবেগের পরিবর্তন। এটা হচ্ছে আমার আদি ভরবেগ, এটা হচ্ছে আমার শেষ ভরবেগ এবং এটা হচ্ছে আমার আদি ভরবেগ। শেষ ভরবেগ বিয়োগ আদি ভরবেগ মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন। তো
তো ভরবেগের পরিবর্তন তাহলে কত হবে, সেটার জন্য আমি সময়টা এই পাশে নিয়ে আসি। সময় হচ্ছে 10 সেকেন্ড, 5 গুণ 10 মানে হচ্ছে 50। তাহলে আমার ভরবেগের পরিবর্তন হচ্ছে 50, ভরবেগের পরিবর্তন 50 কেজি মিটার পার সেকেন্ড। ওকে, এরপর সুপ্ত তাপের মাধ্যমে কি হয়? সুপ্ত তাপ কখন? যখন বরফ একটা নির্দিষ্ট তাপ গ্রহণ করে কি হচ্ছে, পানিতে পরিণত হচ্ছে, পানিতে পরিণত হচ্ছে। এটা হচ্ছে সুপ্ত তাপ গ্রহণ। তো এই সময় কি হয়, এই সময় আমরা দেখতে পাই যে বরফটার কি হবে না, বরফটার তাপমাত্রা বাড়বে না, তাপমাত্রা বাড়ে না, তাপমাত্রা বাড়ে না, ঠিক আছে। বস্তু, যে বস্তুটা সুপ্ত তাপ গ্রহণ করছে, সুপ্ত তাপ গ্রহণ করে, এই সুপ্ত তাপের মাধ্যমে কি হয়, সুপ্ত তাপের মাধ্যমে তাপমাত্রা বৃদ্ধি পায় না, তাপমাত্রা বৃদ্ধি পায় না, কিন্তু বস্তুর অবস্থা কিন্তু ঠিকই পাল্টাচ্ছে। এই যে এখানে যেমন বলেছে আমাদের যে বস্তুর অবস্থাটা কি হচ্ছে, অবস্থার পরিবর্তন হচ্ছে, অবস্থার পরিবর্তন হচ্ছে। এবং এই বরফটার কি হয়, এই বরফটা থেকে যখন পানিতে যাচ্ছে তখন এর অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ যে অণুগুলো আছে বস্তুর অভ্যন্তরীণ, বস্তুর ভেতরের যে শক্তিটা, বস্তুর ভেতরের শক্তিটা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। বস্তুর অভ্যন্তরীণ শক্তি, ভেতরের শক্তি কি হয়, বৃদ্ধি পায়। কি কখন? যখন বস্তুটা সুপ্ততাপ গ্রহণ করছে। সুপ্ততাপ গ্রহণ করলে অবস্থার পরিবর্তন হয়, অবস্থার পরিবর্তন হয় কিন্তু তাপমাত্রা বাড়ে না, তাপমাত্রার পরিবর্তন হয় না। তাইলে আমাদের 1 নম্বরে বলেছিল তাপমাত্রা বাড়ে, তাপমাত্রা বাড়ে, এটা ভুল। তাপমাত্রা বৃদ্ধি পায়, এই অপশনটা ভুল। তারপরে বলেছে বস্তুর অবস্থার পরিবর্তন হয়, বস্তু বরফ থেকে পানি হচ্ছে, কঠিন থেকে তরল হচ্ছে, এইখানে কিন্তু অবস্থা কি হচ্ছে, অবশ্যই পরিবর্তন হচ্ছে, অবস্থার পরিবর্তন হয়। তার মানে আমার 2 নাম্বারটা ঠিক। এরপর 3 নম্বরে বলেছে বস্তুর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়। বস্তুর অভ্যন্তরীণ শক্তি কি হয়, বৃদ্ধি ঘটে। যখন বস্তু সুপ্ততাপ নিচ্ছে তার অভ্যন্তরীণ শক্তি কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাওয়ার মাধ্যমে দেখা যায় যে অণুগুলোর মধ্যে যে বন্ধন ছিল, বরফের অণুগুলোর মধ্যে যে বন্ধন ছিল, বন্ধনগুলো শিথিল হতে থাকে। কঠিন পদার্থের বন্ধনগুলো শিথিল হওয়ার মাধ্যমে কঠিন পদার্থ কি হয়ে যায়, তরল পদার্থে রূপান্তরিত হয়। কঠিন পদার্থের মধ্যে যে বন্ধনগুলো কি হয়, সুপ্ততাপ গ্রহণ করার সময় শিথিল হতে থাকে, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়। অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাওয়ার মাধ্যমে কঠিন থেকে তরল হচ্ছে। তার মানে আমাদের 3 নাম্বারটাও কি, 3 নাম্বারটাও তাহলে সঠিক। তাহলে আমার উত্তর হচ্ছে 2 এবং 3। বস্তুর সুপ্ততাপ গ্রহণের মাধ্যমে অবস্থার পরিবর্তন হয়, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়, কিন্তু তাপমাত্রা কি হয় না, তাপমাত্রা কখনোই পরিবর্তন হয় না, তাপমাত্রা বৃদ্ধি পায় না। তারপর বস্তুর তাপ ধারণ ক্ষমতার একক কি? তাপ ধারণ ক্ষমতার একক, তাপ ধারণ ক্ষমতা হচ্ছে জুল পার কেলভিন। তাপ ধারণ ক্ষমতা কি? কোন বস্তুকে প্রতি কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ দিতে হয়, যে পরিমাণ তাপ দিতে হচ্ছে, যে পরিমাণ তাপ দিতে হচ্ছে সেটাই কি তাপ ধারণ ক্ষমতা। 1 কেলভিন বৃদ্ধি করতে, প্রতি কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ দিতে হয় সেটাই কি তাপ ধারণ ক্ষমতা। তো এখন এই তাপ ধারণ ক্ষমতার একক হচ্ছে জুল পার কেলভিন। এরপর আমাদের একটা চিত্র দিয়েছে এরকম, আচ্ছা একটু সুন্দর করে রাখি, এরকম এরকম চিত্র দেওয়ার পরে আমাকে বলেছে যে এতটুকের দৈর্ঘ্য কত, এতটুকের দৈর্ঘ্য আমাকে বলেছে 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, এবং তরঙ্গের কম্পাঙ্ক হচ্ছে 100 হার্জ, 100 হার্জ হচ্ছে তরঙ্গের কম্পাঙ্ক। এখন আমাকে বলেছে যে তরঙ্গ বেগ কত, ভি কত। তো আমি ল্যামডা বের করি। এটা কি, আমরা জানি যে ল্যামডা হচ্ছে এটা, আর ল্যামডা যেহেতু এটা, আর এটা কি, এটা হচ্ছে পুরা ল্যামডার 1/4 হবে। এটা 1 ভাগ, এটা 1 ভাগ, তারপর এটাকে আরো অর্ধেক করি, এটা 1 ভাগ, এটা 1 ভাগ, টোটাল 4 ভাগ, 4 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 1/4। তো এটা হচ্ছে পুরা ল্যামডা আর এটা হচ্ছে 1/4। তার মানে ল্যামডা প্লাস 1/4 ল্যামডা, 1/4 ল্যামডা কত আসে, 5/4 ল্যামডা, 5/4 ল্যামডা। ওকে, তো এটা গেল। এখন এটা হচ্ছে, এটার মান দেওয়া আছে আমার 20, তাহলে 5 ল্যামডার মান হবে 4 দুগুণে 8, 80, তাহলে ল্যামডার মান হবে 16 মিটার, 16 সেন্টিমিটার, 16 সেন্টিমিটার। তো এখন 16 সেন্টিমিটার হচ্ছে আমার ল্যামডার মান। তাহলে ভি মান কত হবে? ভি মান হচ্ছে ল্যামডার যে মান আছে, আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। তো ল্যামডার মান দেওয়া 60 সেন্টিমিটার আর এফ এর মান দেওয়া 100। 16 সেন্টিমিটারকে আমি এসএ ইউনিটে কনভার্ট করি, মিটার বানাই নি, মিটার বানালে 100 দিয়ে ভাগ করে দিব, এই 100 আর 100 কাটা, তার মানে ভি মান হচ্ছে 16 মিটার পার সেকেন্ড। ওকে,
তাইলে আমার 21 নাম্বারটাও শেষ। এরপর 22 নাম্বার, মাটির নিচে তেল বা গ্যাস সার্ভে করার প্রক্রিয়াকে কি বলে? মাটির নিচে তেল বা গ্যাস সার্ভে করা। সার্ভে করা জিনিসটা কি? সার্ভে করা মানে হচ্ছে জরিপ করা, কোনো কিছুর অবস্থা পর্যবেক্ষণ করা। মাটির নিচে তেল বা গ্যাস পর্যবেক্ষণ করাটাই হচ্ছে তেল বা গ্যাসের সার্ভে করা। তো এখনই পর্যবেক্ষণ করার জন্য আমরা যা ব্যবহার করি সেটার নাম হচ্ছে সিসমিক সার্ভে। তেল বা গ্যাস মাটির নিচে যে আছে, এই মাটির নিচে তেল বা গ্যাস পর্যবেক্ষণ করার জন্য আমরা যে জরিপটা করছি সেই জরিপটাকে বলা হয় সিসমিক সার্ভে। যে সার্ভেটা করা হয় সেটাই সিসমিক সার্ভে। এই সার্ভে করার প্রক্রিয়াটা হচ্ছে সিসমিক সার্ভে। মাটির নিচে তেল অথবা গ্যাস এগুলোর জরিপ করা, এগুলোর অবস্থা জানা, এটা হচ্ছে সিসমিক সার্ভে। আলোর নিয়মিত প্রতিফলন ঘটে সমতল দর্পণ। সমতল দর্পণে অবশ্যই নিয়মিত প্রতিফলন ঘটে, এই কারণে আমরা আয়নাতে কি দেখি? আয়নাতে আমরা নিজেদের চেহারা দেখি, আয়নাতে নিজেদের চেহারা দেখি। তো এখন এরপরে অবতল দর্পণ, উত্তল দর্পণ। অবতল দর্পণ, উত্তল দর্পণ, সব জায়গাতে কিন্তু কি আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। কিন্তু যদি এটা কি হতো, একটা কি বলা যায় অমসৃণ খাঁজ কাটা কোন একটা তল, খাঁজযুক্ত তল, তাহলে কি হতো? ব্যাপ্ত, একবার এদিকে আসছে, একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে, ঠিক আছে? নিয়মিত না, অনিয়মিত প্রতিফলন হয়। কোথায়? যখন খাঁজ কাটা তল থাকে, যখন তলটা অমসৃণ থাকে, অমসৃণ তল। কিন্তু এখানে অবতল এবং সমতল এবং উত্তল, অবতল, উত্তল, সমতল, তিনটা দর্পণে কি দেখা যায়? এই দুটা কিন্তু গোলীয় দর্পণের, অর্থাৎ একটা গোলকের অংশ। একটা গোলক কেটে যে দর্পণ বানানো হচ্ছে, সেই গোলকটা থেকে কেটে বানানো দর্পণটাই কি গোলীয় দর্পণ। তো এখন এই গোলকটা কি মসৃণ না? একটা গোলক কিন্তু অবশ্যই মসৃণ হবে। এই মসৃণ গোলক থেকে আমরা কেটে কি করছি? অবতল দর্পণ, উত্তল দর্পণ বানাচ্ছি। তার মানে এই দুটা দর্পণের পৃষ্ঠ কি মসৃণ হবে। মসৃণ হবে দেখে এদের মধ্যে যে আলোর প্রতিফলন হবে, মসৃণ প্রতিফলন হবে। আর সমতল দর্পণ তো সমান্তল, সমান্তল মানে কি? অবশ্যই এখানে কি হবে? অবশ্যই এখানে মসৃণ তল দেখা যাবে এবং এখানেও নিয়মিত প্রতিফলন হবে। এরপরে বস্তু অসীমে হলে প্রচলিত অর্থে বিম্বের অবস্থানের জন্য কি দেখা যায়? বস্তুর রুল অফ 6 আমরা দেখি। রুল অফ 6 অনুযায়ী কি বলা যায়? রুল অফ 6 এ এটা হচ্ছে 6 নাম্বার, এটা 1 নাম্বার, 1 নাম্বার। এরপরে এটা হচ্ছে 5 নাম্বার হচ্ছে এফ। এটা কত? 2 নাম্বার, 2 নাম্বার হচ্ছে এটা 3, এটা 4, 3 নাম্বার হচ্ছে বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে এফ, এফ, এবং এটা হচ্ছে অসীম, অসীম। তাইলে এখন যেটা দেখবো আমরা, অসীম একটা বস্তু রাখা হলে, অসীম একটা বস্তু রাখা হলে কি হবে? প্রচলিত অর্থে বস্তু অসীমে হলে বিম্বের অবস্থান কই দেখবো? বস্তু যদি অসীমে রাখি, আমি একটা বস্তু রাখলাম অসীমে, অসীমে রাখার পর আমি কি করব? বস্তু অসীমে আছে, তাহলে আমার ভি কত হবে? ভি হচ্ছে আমার বিম্বের অবস্থান। বিম্বের অবস্থানটা কত হবে? আমরা জানি রুল অফ 6 অনুসারে বস্তুর অবস্থান, বস্তুর অবস্থান আর বিম্বের অবস্থান দুটো যোগ করলে অবশ্যই 6 পেতে হবে, ঠিক আছে? তাহলে আমার বস্তুর অবস্থান যেটা আছে অসীমে, তাহলে এর সাথে কত যোগ করলে আমি 6 পাবো? 5 যোগ করলে, 5 যোগ করলে 5 নাম্বার পজিশন হচ্ছে এফ এর, তার মানে ভি ইজ ইকুয়াল টু এফ, এটাই। তো এটা হচ্ছে রুল অফ 6, যে যে দুইটা যোগ করব, 1 যোগ 5 কত আসবে? কত আসবে? 6 আসবে। 2 যোগ 4 6 আসবে। 3 যোগ 3 6 আসবে, তার মানে 3 থেকে যদি যাই 3 এ আসবে, 2 থেকে গেলে 4 এ, 1 থেকে গেলে 5 এ, এখন 6 থেকে গেলে 0, অর্থাৎ দর্পণের পিছে যাবে, দর্পণের পিছে চলে যাবে। ওকে, 5 এ যদি থাকে, 5 এ থাকলে বিম্ব হবে 1 এ, বস্তু 5 এ, বিম্ব 1 এ, তাহলে এইভাবে ভাবতে হবে। ওকে, এটার পরে একজন ছাত্র একটা লেন্সের সাহায্যে বিবর্ধন হিসাব করলো 2/3, বিবর্ধন হচ্ছে 2/3। এরপর বিবর্ধন বা ম্যাগনিটিউড 2/3। যদি লক্ষ্যবস্তু অবাস্তব বিম্ব গঠন করে তাহলে লেন্সটা কি হবে? লক্ষ্যবস্তু কি রকম বিম্ব গঠন করলো? অবাস্তব বিম্ব। এখন এখানে আমাদের লেন্সের কথা বলেছে, লেন্সের কথা বলেছে। লেন্সে আমরা জানি যদি বিবর্ধন লেস দেন 1 হয়, বিবর্ধন লেস দেন 1 হয়, অবাস্তব প্রতিবিম্ব হয়, তাহলে সেটা অবতল, অবতল লেন্স, তাহলে সেটা অবতল লেন্স। অবতল লেন্সে কি হচ্ছে? 1 এর কম হচ্ছে বিম্ব, 1 এর কম 2/3, এখানে 2/3 হয়েছে মানে 1 এর কম,
দুইটা শর্ত অবাস্তবের অবতলের ক্ষেত্রে কি হবে, একের কম হবে, ম্যাগনিচিউড বা বিবর্ধন একের কম হবে। আরেকটা কি হবে, আরেকটা হচ্ছে অবাস্তব বিম্ব গঠিত হবে, অবাস্তব বিম্ব গঠিত হবে। তাহলে এই দুটা শর্তই কিন্তু এখানে এসেছে, দুটা জিনিসই এসেছে, দুটা ঘটনা এসেছে। তার মানে আমরা কি বলতে পারি, দর্পণ না, লেন্সটা হচ্ছে অবতল লেন্স, লেন্সটা অবতল লেন্স। ওকে, তাহলে আশা করি এই ক্লাসটা তেমন একটা খারাপ হয়নি। আচ্ছা, অনেক খারাপ হয়েছে আমি জানি, তবে তাও আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। সামনে আর একটু ভালো কিছু করার চেষ্টা করব। আল্লাহ হাফিজ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে।